হয়েছে কি, ধরেন টুর্নামেন্টের এই পর্যায়ে যদি ব্রাজিলের কিছু হইতো, মানে বাংলাদেশের ফুটবলে যে একটা রং থাকে এটা নষ্ট হয়ে যেত। আসলে টিম শুরুতেই খুব ম্যাসমারাইজিং ফুটবল খেলে না, দেখে আপনার বিপজ্জনক মনে হবে না। পরে আসলে জাপান ব্রেভ ফুটবল থেকে বের হয়ে আসছে। হাই গাইজ, ইউনাইটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি, আমি ইশরাত জাহান এবং আমার সাথে রয়েছেন মনজুর আল মতিন। মনজুর। হোয়াট কাম ব্যাক ব্রাজিলের, এবং ফার্স্ট হাফে একটা গোল হজম করলো, তারপরে কিভাবে ফিরে আসলো ব্রাজিল, কেমন হলো ম্যাচটা, কি মনে হলো? সারা রাত তো যারা ঘুমাবার চেষ্টা করেছেন, বিশেষ করে যারা ব্রাজিলকে সমর্থন করেন না, অনেকে তো খেলা দেখেছেন এবং অন্য পাশ থেকে যখন গোল হয়েছে প্রচুর আনন্দ উদযাপন করেছেন। কিন্তু সারা শহর আসলে এই ম্যাচটির সাথে বোধহয় জেগেছিল, চিৎকার করেছে। কিন্তু দুঃসংবাদ রয়েছে, আসলে জার্মানি এবং নেদারল্যান্ডস যে দুটো দলকে ভাবা হচ্ছিল যে তারা শিরোপা জেতার মতন, তারা কিন্তু বিদায় নিয়েছে। ফলে অনেকগুলো চমক এখন পর্যন্ত আমরা দেখলাম এই বিশ্বকাপে। নাটকীয় একটা রাত গেল। মরক্কো কিভাবে নিজের স্বপ্ন টিকিয়ে রাখলো এবং নেদারল্যান্ডসের বিদায়, সেই যে একজন গণিতবিদ যে একজন ধারণা করেছিলেন যে নেদারল্যান্ডস ফাইনাল খেলবে, সেই নেদারল্যান্ডসের এভাবে বিদায় কি আমরা কখনো ভেবেছিলাম? একেবারে অচিন্তনীয়, এবং এইগুলোর বিশ্লেষণ আজকে আমরা করতে চাই পুরো অনুষ্ঠান জুড়ে, এবং পরবর্তী যে ম্যাচগুলো আছে সেগুলো নিয়েও খানিকটা কথা বলবো নিশ্চয়ই। আমাদের সাথে আমাদের বিশেষ দুজন অতিথি রয়েছেন। আমাদের সাথে রয়েছেন পারফরমেন্স অ্যানালিস্ট বাফুফে নাসিফ ইসলাম, এবং ঠিক পাশেই রয়েছেন স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর, একজন ফুটবল প্রেমী হাবিবুর রহমান। আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। শুরুতেই যে প্রশ্নটি নাসিফ ভাইয়ের কাছে যেতে চাই, কালকের প্রথম যে ম্যাচটি ব্রাজিল জাপান, কি ভেবেছিলেন ম্যাচটার রেজাল্ট কেমন হবে, বা পুরোটা ম্যাচ কেমন এনজয় করেছেন? অ্যাকচুয়ালি জাপানের সাথে যে কোনো ম্যাচ খুব ট্যাকটিক্যাল হয় বলে আমরা এক্সপেক্ট করি, এবং প্রথম হাফে তাই ছিল। সো জাপান যখন, এবং অন্যদিকে ব্রাজিল টিমে যখন কোচ অ্যানচেলোত্তি, তখন তার কাছ থেকে আমরা অলওয়েজ দেখেছি যে তিনি হয়তো প্রথমে একটি অপোনেন্টকে বোঝার চেষ্টা করেন হাউ দে ওয়ান্ট টু প্লে, অ্যান্ড দেন সেটার উপর বেস করে তিনি অনেক সময় চেঞ্জ করেন ইন দ্য গেম। তো জাপান আসলে ট্যাকটিক্যালি খুব ভালো মতো স্টার্ট করেছিল, ব্রাজিলকে চাপিয়ে রেখেছিল ফার্স্ট হাফে, এবং মূলত মিড ব্লক লো ব্লকে খেলার চেষ্টা করেছিল ফার্স্ট হাফে। এবং যখনই ব্যাক পাস বা যখন প্রেসিং ট্রিগার যেগুলো তারা ইউজ করে, গোলকিপারের কাছে বল যায়, তখন তারা সেখানে হাই প্রেস করার চেষ্টা করেছে, বল উইন করার চেষ্টা করেছে। ব্রাজিলকে সেখানে খেলার সুযোগ দেয়নি বা দিতে চায়নি। সেখান থেকে আলটিমেটলি কিন্তু তারা বলটা উইন করে গোলও স্কোর করেছে, যেটা জাপান প্রথম গোল করলো। বাট খুবই একটু সারপ্রাইজ হয়েছে বলবো যে সেকেন্ড হাফে শুরুতেই তারা তাদের অ্যাপ্রোচটা চেঞ্জ করে ফেললো, এবং তারা পুরোপুরি মিড ব্লক লো ব্লকে চলে গেল, এবং লো ব্লক বলতে একদম ডিপ ডিফেন্ডিংয়ে, মানে বক্সেরও ভিতরে তারা চলে যাচ্ছিল। এতে যেটা হয়েছে, ব্রাজিল খেলার সুযোগ পেয়েছে, এবং ব্রাজিল সেখানে চেঞ্জটা করেছিল যে তারা বক্সে প্রচুর পরিমাণ ক্রস অ্যাটেন্ড করেছে। এবং যদিও ব্রাজিলের অ্যাকচুয়ালি তেমন কোনো হেডার বা স্ট্রাইকারদের মধ্যে হেড ভালো পারে এরকম তেমন কেউ নেই, বাট তারা মিডফিল্ডে যে প্লেয়ারগুলো ছিল, ব্রুনো গিমারেজ এবং কাসিমিরো, তারা সেখানে বক্সে রানগুলো করছিল। এবং এতগুলো প্লেয়ার যখন বক্সে রান করছে, তখন সেখানে যদি যে বলটা ক্রস করছে তার উপর যদি প্রেশার দেওয়া না হয়, সেই জিনিসটা থেকে আলটিমেটলি তারা প্রথম গোলটা কনসিড করেছে। সো এই জায়গাটা আমি একটু অবাক হয়েছিলাম যে জাপান কেন এত আগেই সেকেন্ড হাফে একদম শুরুতেই ব্রাজিলকে খেলার সুযোগটা দিল। আমি হাবিব ভাইয়ের কাছে যেতে চাই। হাবিব ভাই, আপনি কি একমত, মানে জাপানকে সুযোগ করে দিয়েছে, নাকি ব্রাজিলের কোচ ডন আনচেলোত্তি, তার ভূমিকা এখানে কেমন ছিল? আমি টুর্নামেন্টের শুরু থেকে বলছি যে আনচেলোত্তির টিম শুরুতেই খুব ম্যাসমারাইজিং ফুটবল খেলে না, দেখে আপনার বিপজ্জনক মনে হবে না। বাট টুর্নামেন্ট যত প্রগ্রেস করবে আনচেলোত্তির টিম ব্যাটার করবে। তো আসলে আমি প্রি ম্যাচ অ্যানালাইসিস একটা করছিলাম, সেখানে বলছিলাম যে জাপান আপনার ভুলের সুযোগ নেবে, 1 সেকেন্ডে অমনোযোগী হইলে সেই চান্সটা নিবে, কারণ ওরা গ্যাপ দেখে খেলা অ্যানালাইজ করে বা ওইভাবে যাইতে চেষ্টা করে। তো সেক্ষেত্রে আসলে একটা মিড থেকে একটা লুজ সেকেন্ড বল কালেক্ট করেই কিন্তু 2টা পাসে চলে গেছে এবং স্কোর করে ফেলছে। এবং শুটিং টেকনিকটা যদি ফলো করেন, যে ডিফেন্ডারের পেছনে খুবই ক্যালকুলেটিভ একটা শট ছিল, মানে যেটা লং রেঞ্জ এফোর্ট ছিল, অ্যালিসনের জন্য ধরাটা কষ্টকর ছিল। এরপরে আসলে জাপান ব্রেভ ফুটবল থেকে বের হয়ে আসছে সেকেন্ড হাফে। ব্রেভ ফুটবল থেকে যখন আপনি বের হয়ে আসবেন, তখন আপনাকে হয় অনেক বেশি নিজের উপর কনফিডেন্ট থাকতে হবে যে হ্যাঁ, আমি বাকি 45 মিনিট একেবারে লো ব্লকে ব্রাজিলকে নার্ভাস করে দিব। কিছুটা ব্রাজিল নার্ভাস হয়েছিল ফার্স্ট হাফে, বাট ড্রেসিং রুমে আনচেলোত্তি যখন থাকে তখন নার্ভাসনেস অনেক সময় চলে যায়। তো ইনস্ট্রাকশন আসছে যে কিভাবে খেলতে হবে,
শুট, বিশেষ করে আমি হাফ টাইমের সময় একটা লাইভ করছিলাম, ওটাতে আমি বলছিলাম যে এরকম ব্রাজিল জাপানকে এরিয়ালি হিট করতে হবে, বিশেষ করে সেকেন্ড বারে, অর্থাৎ গোল পোস্টে সরাসরি এরিয়াল ক্রস দিলে সেগুলো হয়তো ইন্টারসেপ্ট হবে, সেকেন্ড বার থেকে যদি করা হয়, টার্গেট করা হয়, তাহলে সেখানে জাপানের উইকনেস আছে এবং সেটা ক্যাসিমিরো এক্সপ্লয়েট করছে। আবার ধরেন ব্রাজিল গ্রাউন্ড দিয়েও বেশ ভালো ব্রেক করছে। এক্ষেত্রে বলতে হয় যে ভিনিসিয়াসের, আমি এই সমস্ত ম্যাচে লো ব্লক ভাঙতে গেলে, যেমন আর্জেন্টিনার সামনে এরকম একটা লো ব্লক এক্সামিনেশন আসতেছে, লো ব্লকটা ভাঙতে গেলে আপনার যে কোনো একজন বা দুজন প্লেয়ারের ইন্ডিভিজুয়াল কারিজমা লাগবে, ব্রিলিয়ান্স লাগবে, ওই কাজটা ভিনিসিয়াস করছে। আর আনচেলত্তির আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো সাব, আনচেলত্তি সাবস্টিটিউশন অলওয়েজ ইফেক্ট করে। যেমন ধরেন মার্টিনেলি যখন আসে টায়ার্ড লেগে, তখন 90 to 95 মিনিটে একটা সিনারিও এরকম ছিল যে জাপান হচ্ছে কাউন্টার হিট করার চেষ্টা করছিল, অলরেডি ব্রাজিলকে চেপে ধরছে, ওই সময়ে ক্যাসিমিরো একটা ইনজুরি অ্যাক্ট করে মাঠে বসে পড়ে, রিদমটা ব্রেক করে ওখানে, ওই যে একটা টাইম পাইছে না, ওখান থেকে আবার ওইদিকে চলে গেছে, মোমেন্টামটা শিফট করে গেছে এবং ব্রাজিল কনফিডেন্ট ছিল গ্রাউন্ডে। এবং এই জাপানের মাথায় মনে হয় এটা চলতেছিল যে আমরা এক্সট্রা টাইমে যাচ্ছি, ব্রাজিলকে পেনাল্টি শুট আউটে নিব, নারবে আমরা, সেখান থেকে উইন হয়ে আসবো। জাপান অর্থাৎ টাইম শেষ হওয়ার আগে হয়তো ডিফেন্ডাররা ভাবতে শুরু করছে যে এই বলটা গোল হয়েছে, ওইটা অ্যাকচুয়ালি অন্যান্য ডিফেন্সিভ সিস্টেমে এটা ক্লিয়ার করে ফালাই দেওয়ার বল, কিন্তু সে সফট ক্লিয়ারেন্স দিয়ে পাস করতে চাইছে তার একজন টিমমেটকে, সেটা করার কারণে পাসটা ইন্টারসেপ্ট হয়ে আবার সেন্ট্রালি আসছে, মার্টিনেলি গোল করছে। তো অসাধারণ একটা ম্যাচ। আপনারা কি বলবেন জানি না, আমার মনে হয় আর্জেন্টিনা বা ব্রাজিল সমর্থকরা তো একটা রাইভালরি সবসময় চলে, তারা সবাই আসলে এনজয় করেছে। এটা আসলে হয়েছে কি, ধরেন টুর্নামেন্টের এই পর্যায়ে যদি ব্রাজিলের কিছু হইতো, মানে বাংলাদেশের ফুটবলে যে একটা রং থাকে এটা নষ্ট হয়ে যেত জেনুইনলি। কারণ ওয়ার্ল্ড কাপ ফুটবলটা আসলে আমরা যতই বলি সিজনালরাই ওয়ার্ল্ড কাপ ফুটবলের অ্যাসেট, সিজনালরাই বাঁচায় রাখে। আমার দাদা বা আমার চাচা এরকম যারা আছে, আমি এরকম ধরেন একজনের দাদাকে বলতে শুনছি যে মরক্কো চলে যাবে নেদারল্যান্ডকে হারায় ম্যাচের আগে 10-15, তার মানে উনি কিন্তু ফুটবল অ্যানালিস্ট না, কিন্তু উনি হচ্ছে মানে ওয়ার্ল্ড কাপ যে রেগুলার দেখে, ওনার হচ্ছে টিমের ওই এফেক্টটা ওনারা টের পায়। তো সিজনালরাও অ্যাসেট, আমি সিজনালদের ভালোবাসি এবং এই জন্য ফুটবলটা বাংলাদেশে জমতেছে। আমি সিজনালদেরকে ধন্যবাদ দিতে চাই, যারা রেগুলার দেখে তারা অনেক বেশি চিন্তা করে, বাট সিজনাল ইজ গ্রেট। ব্রাজিলের রক্ষণ ভাগের কি খুব বড় ভুল ছিল যখন তারা এই গোলটা হজম করলো? যে গোলটা কনসিড করেছে ওখানে আসলে ব্রাজিল আসলে একটা কাউন্টার অ্যাটাক করার সুযোগ পেয়েছিল এবং দানিলো খুব ভালো মতো বল নিয়ে প্রোগ্রেস করছিল, বাট আমার কাছে মনে হয়েছিল ওই জায়গাতে দানিলোর দুইটা বেটার অপশন ছিল। একটা হলো সে বল নিয়ে নিজেই রাইট সাইডে প্রোগ্রেস করার চেষ্টা করতে পারতো, অথবা সে ভিনিসিয়াসকে সরাসরি বিহাইন্ড দ্য ডিফেন্স লাইনে স্পেসে খেলতে পারতো। সে যেটা করেছে সেটা রং না, বাট অপোনেন্ট টিমের সানো যিনি অ্যাকচুয়ালি গোলটা স্কোর করলেন, উনি আসলে ওই জায়গাতে বলটাকে মানে প্রথমত অ্যান্টিসিপেট করেছেন যে দানিলো ভিতরে পাসটা খেলবে এবং সেখান থেকে ইন্টারসেপ্ট করে দেন গোল স্কোর করেছে। যখন গোল স্কোর করছে তখন কাসিমিরোর একটা মুভমেন্ট ছিল সামনের দিকে, মানে সানো যখন বলটা উইন করে সামনে প্রোগ্রেস করছে তখন কাসিমিরোর ফার্স্ট দুটা স্টেপ ছিল সামনের দিকে, সো তার মোমেন্টাম ছিল সামনের দিকে এবং সানো যাচ্ছে অপোজিট ডিরেকশনে। এই জায়গাতে আমার কাছে মনে হচ্ছে কাসিমিরো যদি ফার্স্ট স্টেপটা সামনের দিকে না গিয়ে ফার্স্ট স্টেপটা যদি হোল্ড করতো বা পিছনে আসতো, তাহলে হয়তো বা সে প্রথমেই সানো থেকে পিছিয়ে পড়তো না বা বিট হয়ে যেত না। আর যখন শর্ট করেছে তখন আমরা অনেকেই দেখেছি যে গ্যাব্রিয়েল অনেক পিছনে চলে যাচ্ছিল। ফার্স্টে যখন সে পিছাচ্ছে তখন ইট ওয়াজ ওকে, বিকজ ওখানে জাপানের একটা স্ট্রাইকার ছিল, সে রান মেক করছিল। বাট আমার কাছে মনে হচ্ছে যখন আপনি 18 ইয়ার্সের লাইনে চলে আসবেন তখন আপনারা পিছনে যাওয়ার সুযোগ নেই, তখন আপনাকে অবশ্যই এরকম স্পেস যদি দিয়ে দেন সেখানে লং রেঞ্জ শট অ্যাটেম্প্ট করবেই। সেই জায়গায় 18 ইয়ার্সের লাইনে এসে তার থেমে যাওয়া উচিত ছিল, যাতে করে শটটা ব্লক করার ক্ষেত্রে সে আর একটু বেটার অ্যাটেম্প্ট করতে পারে বা অ্যাঙ্গেলটা একটু ব্লক করতে পারতো। নিশ্চয়ই। সাইফুল বারী টিটু প্রতিদিনের মতন আমাদের সাথে আছেন। টিটু ভাই, ইব্রাহিমোভিচ বলছিলেন যে অনেকেই এই টুর্নামেন্ট যখন শুরু হয়েছে ব্রাজিলকে হিসেবের মধ্যে রাখেননি, চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে অনেক দূরে বলেই বলছিলেন। কালকের ম্যাচের অন্তত দ্বিতীয় ভাগে এসে ব্রাজিল বোঝাতে পেরেছে কেন তাদের জার্সিতে 5টা তারকা দেখা যায়। ব্রাজিল কি এই মুহূর্তে চ্যাম্পিয়নশিপের একটা শক্তিশালী কন্টেন্ডার কিনা, বিশেষ করে জার্মানি নেদারল্যান্ডস যখন ছিটকে পড়লো এভাবে? ওইভাবে আসলে তো আমরা দেখি না। আমরা আসলে যে অ্যানালাইজ করি বা খেলা দেখে যে ধারণাগুলি করি, কাদের নিয়ে করি? যারা রিয়েলিটিটা ফেস করে। অ্যাকচুয়ালি হোয়াট ওয়াজ গোয়িং থ্রু অ্যানচেলটিস মাইন্ড ডিউরিং দ্য হাফ টাইম ব্রেক ইন দ্য ড্রেসিং রুম, হোয়াট ডিড হি সে? সো ওই জিনিসগুলি আসলে খুব ম্যাটার করে। আমি মনে করি নিশ্চয়ই সে বলেছিল উই হ্যাভ টু স্কোর অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো ওই ধরনের কিভাবে করব
এখন আমরা অনেকভাবেই বিশ্লেষণ করতে পারি, বাট আমার কাছে ব্রাজিলের যেটা মনে হয়েছে যে সামটাইমস ইউ নিড সাম গ্রোথ ডিউরিং দ্য ম্যাচেস ইন দ্য ওয়ার্ল্ড কাপ। গতবার আমরা আর্জেন্টিনার উদাহরণ কিন্তু দেখতে পারি যে যত ম্যাচ বাই ম্যাচ তারা ওইভাবে গিয়েছে। সো ব্রাজিল ইজ সিমিলার আমার মনে হচ্ছে যে আগানো, কারণ অ্যাকচুয়ালি আমরা যদি গোলটাতে চলে যাই, গোলগুলি দেখি, গোলগুলি নাসিব এবং উনি তো ভালো বিশ্লেষণ করেছেন। তো ওইখানে আমরা যদি আমার স্ক্রিনটা দেখা যায়, অ্যাকচুয়ালি মানে এখানে নাসিব যেটা বলছিল, সরি চলে গিয়েছে খুব তাড়াতাড়ি, হ্যাঁ এখানে ড্যানিয়েলের কথা বলছিল যে এখানে সানও কিন্তু খুব সুন্দর রিড করেছে যে পাসটা কোথায় যাবে। এখানে নাসিব যেটার কথা বলছিল, হয় হি ক্যান ক্যারি দ্য বল অর প্লে হিয়ার, তো ওই জিনিসটা না করে সে মাঝখানে দিতে চেয়েছে। কেন? এটারও কারণ আছে, বিকজ স্পেসেস আর হিয়ার। সো যদি এ নিতে পারে দেন ইউজ ভিনিসিয়াস জুনিয়র, সেইটা ছিল তার ইন্টেনশন। বাট এখানে পাসটা দেওয়াতে এখানে হয়েছে যে একদম রেফারির ঠিক সামনে থেকেই সে এটা নিয়েছে বলটা। এখন এরপরে নাসিব যেটা বললো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্রাজিলিয়ান ট্রাইং টু ট্র্যাক ব্যাক, বিকজ অলরেডি নাসিব যেটা মেনশন করেছে যে তারা কাউন্টারে যাচ্ছিল, বাট এখন স্টার্ট মানে টাইম হচ্ছে যে আবার, কারণ আমরা জানি ট্রানজিশনের ফার্স্ট 5 সেকেন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওয়েন ইউ লুজ দ্য বল, ওয়েন ইউ উইন দ্য বল। সো এইটাতে ব্রাজিল যেটা করেছে, দুইজন অলরেডি পিছনে ছিল। এখন আমার মনে হচ্ছে যে হাউ ফার ইউ ক্যান গো, ওয়ান প্লেয়ার ইজ কামিং উইথ দ্য বল অ্যাজ এ সেন্টার ব্যাক, হাউ ফার ইউ ক্যান গো। আমরা সাধারণত প্লেয়ারদের বলি ডোন্ট গো ইনসাইড দ্য পেনাল্টি এরিয়া, বিফোর দ্যাট ইউ মাস্ট ব্লক দ্য শট ও ট্রাই টু ব্লক দ্য শট। তো এই জিনিসটা আমার মনে হয় যে গ্যাব্রিয়েল কিছুটা বেশি চলে যায় পিছনের দিকে, এবং এখান থেকে ও শটটা ছিল দারুণ আমি বলবো যে, কারণ গোলকিপারদের জন্য যদি একটু উপর দিয়ে মারে, ফেভারেট হাইট, ইজি টু ডাইভ, বাট এটা গ্রাউন্ডের শট, তো এটা গোলকিপার ডাইভ দিতে দিতে দেখা যায় নিচ দিয়ে চলে যায়। সো ইট ওয়াজ, আই থিঙ্ক অ্যালিসনের কি খুব বেশি কিছু করার ছিল না, আমি একদম দেখেছি কয়েকবার, তো দেখা গেছে আমার মনে হয় না, বিকজ হি ইজ আ টল গোলকিপার অলসো। সো ওই জিনিসটা আমার মনে হচ্ছে যে ইট ওয়াজ এ গুড স্ট্রাইক ফ্রম সানো। আমরা শুধু গোলেই যাব, কারণ অন্য কথাগুলি ওরা দুজনই ভালো বিশ্লেষণ করেছে। তো এইখানে ছিল আসলে গ্যাব্রিয়েলের যদি ওই গোলে কিছুটা দায় থাকে, তো এখানে ওর ক্রসটা ছিল দারুণ। এবং এখানে আপনারা দেখেন এই প্লেয়ারটা আসলে কি কাজ, জাপানের যে একদম লাস্ট প্লেয়ারটা, এখানে মার্ক করেছে ক্যাসেমিরোকে। ক্যাসেমিরো যেটা করেছে, ট্রিক করেছে, যখনই সে এখান থেকে ক্রস করতে যাচ্ছে, সে একটা পুশ করেছে হালকা এই ডিফেন্ডারটাকে। এবং অ্যাকচুয়ালি এখান থেকে যদি যখন ক্রস হয়, আপনি দেখবেন যে সামটাইমস একটা প্লেয়ার থাকলে ও যদি পিছনে এখানে থাকে, আমরা যখন স্যান্ডউইচ করি তখন কিন্তু ওই ঠিকভাবে জাম্প করে অ্যাকুরেট হেডারটা দেওয়া যায়, হয়ে যায়। সো এখানে এই প্লেয়ারটা এখন দেখেন, হি ইজ আউট, বাট হি ইজ নাও ফলোইং, বাট ইজ টু লেট। ক্যাসেমিরো অলরেডি ইন ও দেয়ার। এত সামনে সরে আসলো ও কেন? ওই যে ধাক্কাটার কথা বললাম, ওই ধাক্কাতেই একটা মোমেন্টাম ছিল এটাতে, যার জন্য পেয়েছে। বাট আমি বলবো যে গ্যাব্রিয়েলের ক্রসটা ছিল দারুণ, এবং ক্যাসিমিরোর হেডারটাও দেখার মতো, এবং সে অনেক উপরে উঠেছে, এবং গোলকিপার কিন্তু তার হাতের কাজ দিয়ে গিয়েছে, কিন্তু টাইমিং মানে এটা পাওয়ারফুল ছিল, এই জন্য সে ধরতে ধরতে চলে যায় বলটা। এবং তখন কি মনে আমরা হচ্ছিল যে এক্সট্রা টাইমে যেতে পারে খেলা? এটা তো আপনি নিশ্চয়ই বাসায় ভাবছিলেন যে এটা তো এক্সট্রা টাইমের দিকে যাচ্ছে। জাপান তো শেষ পর্যন্ত চেষ্টা করেছে, পরের দুটো ম্যাচে যে হাল হলো। হ্যাঁ, মানে যেটা নাসিব বলেছে, ওরা কিন্তু শুরুতে আমার মনে হয় যে অ্যানচেলোটিস ট্যাকটিক্স ওয়াজ ভেরি গুড ইন দ্য ফার্স্ট হাফ। জাপান তো এই ধরনের লো ব্লক আমরা দেখিয়েছি কালকে, খুব ডিসিপ্লিন ওয়েতে লো ব্লক করে, বাট কালকে আপনি দেখবেন কুনিয়া, গুইমারাস, পাকেতা, এরা কিন্তু এমন সব জায়গায় যাচ্ছে, ওরা হাফ স্পেসে গিয়ে ওভারলোড করতেছে খামাখাই, কোনো স্ট্রাইকার নাই। এগুলি করার উদ্দেশ্য ছিল জাপানকে কোনোভাবে ডিসব্যালেন্স করা বা ডিসলোকেট করা। তো এইখানে আমরা বলবো যদি ওইখানে ড্যানিয়েলোর দায় থাকে, তো এখানে ওরা কিন্তু বলটা উইন করার পর এই যে পাসটা দিতে গিয়ে বলটা হারানো। এখন কথা হচ্ছে যে এই তিনজন কোথায়, এখানে একজন প্লেয়ার, এখানে কি তার ক্লিয়ার করা উচিত ছিল? সে পাস দিতে চেয়েছিল, কিন্তু পিছন থেকে যে আসছে, এখানে সম্ভবত এনরিক ছিল বা
রায়ান ছিল, আমি ঠিক শিওর না। সো এই জায়গায় বল পেয়েছে। এখন হচ্ছে যে আমার এখানে অনলি ওয়ান প্লেয়ার, আমি পরের দিকে যাই বেশি সময় না নিয়ে। এখানে যখন পাসটা আসে, এখন দেখার ব্যাপার হচ্ছে যে এইখানে মার্টিনেলির পিছনে কি একটা মাথা দেখা যাচ্ছে, কে দেখি আপনি বলতে পারেন কিনা? ভিনিসিয়াস। ও এখানে সো ভিনিসিয়াসের কারণে এর আমরা মানে ইয়েটা দেখবো যে ওর ডিসিশন মেকিং কি ছিল, এটার কারণেই কিন্তু মার্টিনেলি এখানে কি এই দুইজনই মার্টিনেলিকে ট্র্যাক করছে? করা উচিত। কারণ হচ্ছে বল কোথায় মাঝখানে, গোলপোস্ট কোথায় মাঝখানে, তাহলে হি ভিনিসিয়াস ইজ নট ডেঞ্জারাস। ও ডেঞ্জারাস না, কিন্তু এই যে ওর মুভমেন্টটা দেখেন, ও কিন্তু ও দেখতেছে ভিনিসিয়াসের দিকে যে এই বুঝি বলটা দিল, কারণ এই ধরনের থ্রেডগুলোকেই তো মানুষ মার্ক করে। এইটাই কিন্তু মার্টিনেলির জন্য, কারণ ওর পাসটা দিয়েছে মার্টিনেলির কাছে। আপনি দেখবেন ওর মুভমেন্টটা, ওই প্লেয়ারটা মার্টিনেলির সাথে যে সে কিছু সময়ের জন্য এদিকে আসছে, ওই জায়গাটাতেই সে বলটা পেয়েছে। এবং এটার জন্য আমি বলবো ভেরি গুড ফিনিশ ফ্রম হিম আন্ডার প্রেশার। এবং ম্যাচের টাইমটা আপনি দেখেন, আর কোনো সুযোগই ছিল না পরে জাপানের ফেরত আসার। সো এই ছিল আমাদের- গোলগুলির। অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসছি, আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন আইএস ইউনাইটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপ। আমরা বিরতির ফাঁকে একটু জায়গা অদল বদল করে নিয়েছি, নাসিফ ভাইকে ডেকে নিয়েছি এই পাশে। নাসিফ ভাই, তিনটা খেলার মধ্যে গোলগুলো যেভাবে হয়েছে তার বোধহয় এক ধরনের মিল আপনি খুঁজে পেয়েছেন, তার বিস্তারিতটা শুনবো আপনার কাছ থেকে। আমরা যেটা টিটু ভাই ভিডিওর মধ্যে দেখাচ্ছিল যে ব্রাজিল যে গোলগুলো স্কোর করলো, আমরা প্রথমে বলেছিলাম যে জাপান অনেক বেশি লো ব্লকে চলে গিয়েছিল, মানে সেকেন্ড হাফের শুরুতেই। আমরা যদি সেই ভিডিওটা এখান থেকে দেখতে পারি একসাথে, তাহলে আমরা দুটো জিনিসকে রিলেট করতে পারবো। আমাদের প্রথম পয়েন্টটা হলো যে যখন বক্সে ক্রস অ্যালাউ করা হচ্ছে, তখন আপনি বক্সে মার্কিং করছেন কীভাবে, আপনার এখানে নিউমেরিক্যাল সুপিরিয়রিটি আছে কি নাই, একই সাথে এই ক্রসটা আমরা থামাতে পারছি কি না। সো আমরা যদি দেখি যে খেলার শুরুতেই, মানে সেকেন্ড হাফের শুরুতেই জাপান কিন্তু অনেক বেশি লো ব্লকে চলে গেছে। তো লো ব্লকে যাওয়াতে কোনো সমস্যা নেই। আমরা যদি এখানে দেখি একদমই লো ব্লক, 5-4-1, 5-2-3, বিভিন্ন রকমভাবে তারা রয়েছে। এখানে জাপানের অলমোস্ট 10 জন প্লেয়ারই এখানে রয়েছে, নো প্রবলেম। বাট দ্য পয়েন্ট ইজ, বল যেখানে রয়েছে বলের উপর প্রেশার রয়েছে। সো গ্যাব্রিয়েল এখান থেকে সরাসরি ক্রস করতে পারছে না। সো এখান থেকে যদি আমরা এগিয়ে যাই পরের অংশে, এখান থেকে বলটা গিয়েছিল রাইট সাইডে, সেখানে আমরা যদি দেখি যে কাসিমিরোর পজিশন, সো কাসিমিরো ওয়াজ দেয়ার যখন বলটা রাইট সাইডে গিয়েছে, সেখান থেকে রায়ানের ক্রস ছিল। এই মোমেন্টে কাসিমিরোর পজিশন ছিল এখানে, এবং এখান থেকে কিন্তু আসলে কাসিমির গোল করেছে। সো কাসিমির স্টার্টেড ফ্রম হেয়ার, বাট ওয়েন দ্য ক্রস ওয়াজ ডান অ্যান্ড দ্য বল যখন বক্সে গেছে, তখন সে চলে গিয়েছে এখানে ভিতরে। সো যখন আপনি অ্যালাউ করছেন অপোনেন্টকে এতগুলো প্লেয়ারকে চলে আসার জন্য, বক্সের মধ্যে আপনার যতগুলো প্লেয়ার থাকুক, লেটস সে এখন জাপানের ওখানে 5 জন প্লেয়ার আছে, ব্রাজিলের 4 জন আছে, কাশ্মীর ইজ গোয়িং দেয়ার। সো ঠেকানোর কি রাস্তা ছিল? ঠেকানোর রাস্তা কি? দিস প্লেয়ার হ্যাজ টু ফলো, দিস প্লেয়ার হ্যাজ টু ট্র্যাক অর ব্লক দ্য রানস। আমরা যদি নেক্সট স্লাইডে চলে যাই বা নেক্সট ছবিতে চলে যাই, নেক্সট সিকোয়েন্সে চলে যাই, এখন বলটা এই পাশ থেকে ভিনিসিয়াসের মাধ্যমে বল ব্যাক করলো। নাও স্টিল জাপান ইজ ইন লো ব্লক, ইন ডিপ ডিফেন্ডিং বক্সের ভিতরে। তাদের বক্সের ভিতরে এই জায়গাতে কিন্তু 4-5টা প্লেয়ারই রয়েছে, বাট কাশ্মীরও হ্যাজ অলরেডি গন দেয়ার ইন দ্য ফার পোস্ট। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ, এখানে বলের উপর প্রেশার আসতে পারে নাই। তো বলের উপর প্রেশার না আসাতে গ্যাব্রিয়েল ক্ষেত্রে ক্রসটা করেছে। সিমিলার কেসেস আমরা আসলে অন্যান্য ম্যাচেও দেখেছি। সেই সেম জিনিসটা যদি আমরা দেখি, মরক্কো যে গোলটা করলো নেদারল্যান্ডসের সাথে একদম লাস্ট মোমেন্টে, মানে 90 মিনিটসের সময় সম্ভবত গোলটা তারা করলো। আমরা যদি দেখি যে ওইখানে ফ্ল্যাঙ্ক এরিয়াতে নেদারল্যান্ডসের 4 জন প্লেয়ার রয়েছে, মরক্কো 3 জন প্লেয়ার রয়েছে। আর বক্সের মধ্যে এখন নেদারল্যান্ডসের 4 জন প্লেয়ার প্লাস একজন মিডফিল্ডার আসতেছে 5 জন। অন্যদিকে মরক্কোর 4 জন প্লেয়ার আছে, এবং তার মধ্যে ইম্পর্টেন্ট প্লেয়ার হলো এটা, যে কিনা গোল স্কোরার দিওপ, সেন্টার ব্যাক। হি ইজ গোয়িং দেয়ার বিকজ হি ওয়ান্টস টু স্কোর। এইখান থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো যে বক্সের যখন তারা ঢুকছে, একটা প্লেয়ার এক্সট্রা আসছে, তাকে মার্ক করতে পারে কিনা আমরা, তাকে ব্লক করতে পারি কিনা। আর তার চেয়ে বড় বিষয়, ওখানে আপনার 3 জন প্লেয়ার ছিল, বলের উপর কোনো প্রেশার নাই। যখন ক্রসটা হচ্ছে তখন বলের উপরে কোনো প্রেশার আমরা দেখতে পাইনি। বলের উপর এখানে টিটু ভাই যদি অ্যাড করেন যে বলের উপর প্রেশার থাকলে এখানে কীভাবে আমরা আটকাতে পারতাম বক্সের ভিতরে। মেইনলি হচ্ছে যে আমরা যখন নো প্রেশার অন দ্য বল, দেন ডিফেন্ডারদের কাজ থাকে যে ইউ হ্যাভ টু মানে রিয়েলাইজ দ্যাট ইট ক্যান কাম বিহাইন্ড। সো ওই জন্য তখন বেশি ড্রপ করার একটা সুযোগ থাকে। বাট ওয়েন প্রেশার ইজ দেয়ার, ইউ ক্যান জাস্ট হোল্ড দ্য লাইন। যে জিনিসটা এখানে আমার মনে হচ্ছে যে ডাচ প্লেয়াররা
ওই প্রেশার নাই, ওই অনুযায়ী এক্সপেক্ট করা ছিল ড্রপ, কিন্তু ড্রপ ওয়াজ নট ইন আ সিকোয়েন্স, মানে একটা কমিউনিকেশনের আমার মনে কমিউনিকেশন বিটুইন ভ্যান ডাইক Van এবং দ্য Dijk নেক্সট and সেন্টার ব্যাক, the- বিকজ ভ্যান ডাইক ইজ ফলোইং এই প্লেয়ারকে মার্ক করার জন্য সে ব্যস্ত, বাট এই প্লেয়ারটাকে যেতে হচ্ছে সামনে Right. দিওপ যেহেতু ভিতরে আসতেছে, ভ্যান ডাইকের পক্ষে এখানে ব্যাকে আসা সম্ভব না। সিমিলার একটা সিচুয়েশন আমরা দেখেছি জার্মানি এবং প্যারাগুয়ের ম্যাচ, যেখানে জার্মানি যে গোলটা করলো, ওয়ের যখন ক্রস করছে 2 ভার্সেস 1 বাট নো প্রেশার অন দ্য বল, Right. সো হ্যাভার্টস ইজ গেটিং ফ্রি, এবং যতই আপনার প্লেয়ার বক্সে থাকুক না কেন, অন দ্য বল যদি প্রেশার না থাকে, ক্রস অ্যালাউ করেন, তাহলে এখান থেকে গোল কনসিড করার চান্সটা বেশি। বাট জার্মানি তো গোল স্কোর করলো, বাট জার্মানি যে গোলটা কনসিড করেছে অ্যাকচুয়ালি, সেই গোলটা আমার কাছে মনে হয়েছে যে মানে আনবিলিভেবল। এটা জার্মানির কোনো ডিফেন্ডারের পক্ষ থেকে মিস্টেক আশা করা যায় না। 2 ভার্সেস 2, লেফট ফুটের উইঙ্গার ভিতরের দিকে যাচ্ছে এবং আরেকজন প্লেয়ার ওভারল্যাপ করছে। নর্মালি যেটা হয় যে ফুল ব্যাক সে বাইরের প্লেয়ারটাকে নিবে, আউটসাইড প্লেয়ার ফলোজ আউটসাইড প্লেয়ার, ইনসাইড প্লেয়ার ফলোজ ইনসাইড প্লেয়ার, সো সে এখানে ব্লক করতে পারে শট, তার এখানে ভিতরে আসার দরকার নেই, এটাকে আমরা নাসিক কি বলি, গিভ ওভার টেক গিভ ওভার টেক ওভার। সো এই জিনিসটাই ছিল না ওদের দুইজনের মধ্যে, বিশেষ করে যে পিছনে লেফট ব্যাকের যে পজিশন। রাইট। এবং সেম ভাবে এখান থেকে কিন্তু বলটা যখন বের হয়ে গেছে আমরা দেখবো হি ইজ ফোকাস হেয়ার, বাট তার এখানে ফোকাস করার কথা না, তার তার ওই রেসপন্সিবিলিটি ছিল প্লেয়ারটা এখানে। ফলো করা হচ্ছে। এবং এখান থেকে যখন ফ্রি ক্রস হয়েছে তখন আলটিমেটলি আমরা গোলটা দেখেছি, যে গোল স্কোর করেছে সেও একদম বক্সের মধ্যে ফ্রি। আপনি যদি দেখেন এখানে মানে তাকে মার্ক করার মতো কেউ নাই, এবং মার্ক করার মতো কেউ এই মোমেন্টে না থাকলে যখন ক্রস হবে তখন তো তাকে ফলো করতে এখানে হবে, নিউমেরিক্যাল সুপিরিয়রিটি ওদের বেশি। রাইট। সো আমার কাছে মনে হচ্ছে এই জায়গাতে জার্মানি অনেক বড় মিস্টেক করেছে, যেটা আমার মনে হয় যে মানে তাদের কাছ থেকে এক্সপেক্টেড না। তিনটা ম্যাচে আমরা অনেক পেনাল্টি, মিস্টেক দেখলাম। দুটো ম্যাচের পেনাল্টি নিয়ে খুব বেশি আলাপ হয়নি এখন পর্যন্ত। আমরা একটু ফিরে এসে এই আলাপটা করবার চেষ্টা করব। তবে নাসিব ভাই, ওই পাশে আপনাকে একটু নিয়ে যাব এই সুযোগে। আর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বোধহয় আমাদের সহকর্মী রেজওয়ান যুক্ত হবেন, সেই আলাপটাও আমরা করব। নাসিব ভাই বসে পড়তে পারেন। আমাদের সহকর্মী যদি আমাদের সাথে যুক্ত হন তখন সরাসরি যাবার চেষ্টা করব। হাবিব ভাইয়ের কাছে আবারও যেতে চাই। নেইমারকে ছাড়াই তো ম্যাচটা জিতলো ব্রাজিল, নেইমার নামলে ম্যাচের চিত্র কেমন হতে পারতো, বা তাকে কি দরকার ছিল কিনা এই ম্যাচে? ব্রাজিল যদি 95 ওইটাকেও আসলে এক্সট্রা টাইম বলে, ওই সময়টাতে যদি ব্রাজিল কামব্যাক না হইতো, তাহলে এক্সট্রা টাইমে নেইমারকে ইন্ট্রোডিউস করানোই লাগতো, কারণ আপনি তখন সমালোচনাও এড়াইতে পারতেন না সামহাউ যদি কোনো অঘটন ঘটে। আর এখানে আসলে যখন ধরেন ক্যালকুলেটিভ ক্রস বা পাস দেওয়া, এই কাজে ধরেন ব্রাজিলের অন্যান্য টিমমেটরা যেটা দেবে, একজন যদি 5টা অ্যাটেম্প্ট করে, সে ওই রকম মানে অ্যাটাকারের সঠিক স্পেসে বক্স অ্যাটাক করানো বা সঠিক স্পেসে ডেলিভার করার ক্ষেত্রে বাকিদের অ্যাকুরেসি হবে 5-এ 5টাতে 2টা। কিন্তু নেইমার যদি ওই ধরনের ক্রস ডেলিভার করে বা নেইমার যদি প্লে মেকিং করে, 5টাতে আপনি ধরে নিতে পারেন 3 থেকে 4টা একিউরেট এবং ডেঞ্জারাস ক্রস ডেলিভার করতে পারবে। তো জাপানকে তো এমনিতেই আপনার হেডেই ভাঙতে হইতো একটা পর্যায়ে, যখন মানে এরিয়ালই ভাঙতে হইতো। তো এরিয়াল ব্রেক করার ক্ষেত্রে আসলে নেইমার টাইপ প্লে মেকার পেছন থেকে যা লাফটেড ক্রসগুলো দিবে, ওগুলো প্লেটে সাজানো বলের মতো। তো ওই ধরনের সিচুয়েশনে নেইমারকে আসলে কালকে লাগতো, কিন্তু ম্যাচের মোমেন্টামে নেইমারকে আগে নামানো হয় নাই। ব্রাজিল যখন মানে 1-1 ইকুয়াল হয়, তখন ম্যাচ রিদমটা ব্রাজিলের কাছে ছিল, মোমেন্টামটা ব্রাজিলের কাছে ছিল, ব্রাজিল টানা অ্যাটাক করে যাচ্ছিল। এই সময়ে কাউকে সাব করানো আসলে অ্যাটাক ব্রেক করার মতো। এনরিক এসে মিডে ড্রপ করে নেইমার যে রোলটা প্লে করতো, এনরিক এসে হোল্ডও করছে, আবার স্ট্রাইকার পজিশনে গেছে। এনরিক ওয়াজ ক্রুশাল চেঞ্জেস অফ দ্য ম্যাচ। ওই ম্যাচে মানে আমরা এনরিক হয়তো রিয়াল মাদ্রিদে ভালো করে নাই, অনেকে হয়তো ট্রল করছে বার্সা ফ্যানরা বা আদার্স, বাট দিস গাই ইজ ইন্টেলিজেন্ট। মানে ও যখনই বল হোল্ড করছে, ও যখনই মানে সেন্ট্রাল বিটুইন দ্য লাইন রানগুলো নিচ্ছিল, তখনই জাপান ডিফেন্স কনফিউজড হয়েছে, কারণ এনরিক মিডফিল্ডে ড্রপ করছে পাকুয়েতার জায়গায়, এবং সে আসছেও পাকুয়েতার চেঞ্জে, কিন্তু সে স্ট্রাইকিং থ্রেট অফার করতেছিল, এবং তার এবং কুনহার মধ্যে ম্যাচে পজিশনাল ইন্টারচেঞ্জ হচ্ছিল। এই জিনিসটা ম্যাচের ডাইনামিকটা চেঞ্জ করছে, যার কারণে ব্রাজিল সেন্ট্রালি তো সলিড ছিল, সেন্ট্রালি হচ্ছে কাউন্টার প্রেস করে জাপান আর ব্রাজিলকে সেন্ট্রালি ভাঙতে পারে নাই। সেন্ট্রাল অ্যাটাকই তো মিড ব্লক থেকে সেন্ট্রাল অ্যাটাকটাই তো জাপানের শক্তি। যখন সেন্ট্রালি কনফিউজড হয়েছে, সেন্ট্রালি ভাঙতে পারে নাই, ব্রাজিল উইং ধরে টানা ক্রস করে গেছে, সেখান থেকে রেজাল্টটা চলে আসছে। এখন এইটা যদি কাজ না করতো বা এই রিদমটা যদি ব্রেক হইতো, তাহলে নেইমার ইন্ট্রোডিউসটা নিশ্চিত ছিল। যখন দেখলো যে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি অবশ্যই রেখেছিলেন। অফকোর্স সেটা তো থাকেই। এখন ধরেন এই যে নেইমারই একটা পর্যায়ে এরকম হবে যে নেইমারই ফিল করবে না, না এখন আমার প্রয়োজন নেই, এরকমই ব্যাপার। এরকমই একটা ব্যাপার। যেমনটা বলছিলাম, রেজওয়ানুজ্জামানের যোগ দেবার কথা আমাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। দুর্দান্ত 3টা ম্যাচ আমরা দেখলাম, এবং সেখানে দুটো বড় দল যারা আসলে একেবারে ছিটকে পড়লো, যেটা কেউ ভাবেননি,
সেটা নিয়েও আপনার কাছ থেকে জানতে চাই আসলে কেমন লাগলো 3টা ম্যাচ। সত্যি অসাধারণ একটা রাত কেটেছে কিংবা সকাল কেটেছে সারা বিশ্বের জন্য। আসলে অসাধারণ 3টা ম্যাচ আমরা দেখেছি। ব্রাজিল যেখানে জিতেছে, জার্মানি যেখানে বিদায় নিয়েছে এবং নেদারল্যান্ডস সেখানে বিদায় নিয়েছে, মরক্কোর আরও একটা উত্থানের গল্প কিন্তু আমরা দেখলাম। সব মিলে আমার মনে হয় যে আসলে যদি সমর্থনটাকে একপাশে রাখেন, যারা ফুটবলকে ভালোবাসেন তাদের জন্য অবিশ্বাস্য একটা দিন কেটেছে বিশ্বকাপে এবং 3টা দুর্দান্ত ম্যাচ আমরা দেখেছি এবং এটাই প্রমাণ করেছে যে আসলে এখানে বড় দল কিংবা ছোট দল আসলে খুব বলা কঠিন, প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ। এবং লিওনেল স্কালোনির একটা কথা বলতে চাই, আর্জেন্টিনা যদিও এখনো খেলে নাই রাউন্ড অফ 32-তে, কিন্তু তিনি একটা কথা বলেছেন জর্ডান ম্যাচের পরে যে বিশ্বকাপের একটা পর্ব শেষ হলো, এখন আসলে আসল বিশ্বকাপটা শুরু হচ্ছে। এবং সেই আসল বিশ্বকাপে কিন্তু গতকালে আমরা 3টা ম্যাচ দেখেছি এবং সেই আসল বিশ্বকাপে তিনি বলেছেন যে প্রত্যেকটা ম্যাচ ফাইনাল এবং সেখানে আসলে কোনো সমীকরণ কিংবা কোনো কৌশল সেগুলো নয়, জিততে হবে শেষ পর্যন্ত, সেটাই শেষ কথা। এবং আপনি দেখেন যে আসলে জার্মানি এত দুর্দান্ত ফুটবল খেলেছে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু জিতেছে প্যারাগুয়ে। মরক্কো এবং নেদারল্যান্ডস সমান তালে লড়াই হয়েছে কিন্তু ভাগ্য নির্ধারিত হয়েছে একটা টাই ব্রেকারে গিয়ে, যেখানে আসলে লাক ছাড়া আর কিছুই না, যেটা যত বড় ফুটবলারই হোক সেটা কিন্তু লাক। আশরাফ হাকিমির মতো প্লেয়ার টাই ব্রেকার মিস করেছেন। সুতরাং ওই জায়গাটায় ওই লাকটুকুও লাগে চ্যাম্পিয়ন হতে গেলে, সেটাও কিন্তু অনেকেই বলছেন, অনেক কোচ ফুটবলার সবাই কিন্তু বলছেন যে লাকটুকু লাগে। সেই লাকটুকু আসলে কাকে সাপোর্ট করবে সেটাই আসলে বিশ্বকাপ তাদের হাতে উঠবে সেটা বলা যায়। কিন্তু ম্যাচ কেবল শুরু হলো, বিশ্বকাপ কেবল শুরু হলো, আসল বিশ্বকাপ। এবং সেই জায়গায় আজকেও কিন্তু ফ্রান্স এবং সুইডেনের ম্যাচ আছে, সেটাও কিন্তু দারুণ ভালো খেলা হবে বলে আমার কাছে মনে হচ্ছে। এরপরে কলম্বিয়ার খেলা যেটা, সেটাও খুব দুর্দান্ত হবে। আর্জেন্টিনার খেলা তো আছেই। কেপ ভার্দেকে দেখে যারা ভাবছেন যে খুব দুর্বল দল, ছোট দল, নতুন দল, তাদের সঙ্গে আর্জেন্টিনা খুব সহজে বড় ব্যবধানে জিতবে, একেবারে ভেবে নেওয়াটা আসলে খুব ঠিক হবে না। সুতরাং আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা ম্যাচই খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা ম্যাচই বড় দল এবং ছোট দল সবার জন্যই প্রায় সমান। মঞ্জুর, রেজওয়ান, অনেক ধন্যবাদ আপনাকে। রেজানুজ্জামান যুক্ত হয়েছিলেন যুক্তরাষ্ট্র থেকে। এরই মধ্য দিয়ে বিরতির সময় এসেছে। আইগ্যাস ইউনাইটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। দর্শক, আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপ। টিটু ভাই, ফিরে আসবো সামনের ম্যাচগুলো নিয়ে খানিকটা আলাপ করতে চাই। প্রথমে কোন ম্যাচের বিশ্লেষণ শুনবো? প্রথম ম্যাচ যেটা হবে আজকে, নরওয়ে আর কোট ডিভোয়ার বা আইভরি কোস্ট। দুইটা টিমই যে অবস্থা, পেপের কথা বলতে হবে, এদিকে হালান্ডের কথা। মেইনলি হচ্ছে যে এরা যেভাবে ফর্ম করে, ওডেগার্ড মেইনলি বিটুইন দ্য লাইন্স বেশি যেতে চায়। তো কোট ডিভোয়ার বা আইভরি কোস্টের খেয়াল রাখতে হবে ওডেগার্ডের ওইখানে যেতে না দেওয়া। এবং হল্যান্ড যেটা হচ্ছে যে ফিনিশিংয়ে আমি মনে করি যে নরওয়ে ইজ বেটার দেন আইভরি কোস্ট। এই জন্য এদের ওই স্পেসগুলি যেন না পায় ওই চেষ্টাটা করতে হবে কোট ডিভোয়ার। আর মোটামুটি যেটা আমি বলবো যে লাস্ট ম্যাচ যদি আমরা ধরি, সে হিসাবে ভালো হয়নি নরওয়ে। 4-1 ডিফিট টু ফ্রান্স, এটা একটু বড় হয়েছে, যদিও অনেক প্লেয়ার রেস্ট দিয়েছে। আমি কিছু প্লেয়ার দেখেছি রেস্ট দিয়েছে অনলি ফর দিস নকআউট ম্যাচ। সো আলটিমেটলি খুব ক্লোজ ম্যাচ হতে পারে এটা। এরা কি পেনাল্টির জন্য বিশেষভাবে প্রশিক্ষণ নিচ্ছে এইটা এখন? একটা আমরা কালকে কথাটা বলতে ভুলে গেছি যে নকআউট ম্যাচেস এবং অনলি মানে পেনাল্টিগুলি তো বলা হচ্ছে, যেমন রাজীবের কথা আমি একমত না, যেটা বলছিল রাজীব যে ভাগ্য না, ইট নিডস ট্রেনিং, প্রপার ট্রেনিং অফ হাউ টু টেক শটস অ্যান্ড হাউ টু প্রিভেন্ট দ্য গোলস ফ্রম দ্য গোলকিপার। সো টাই ব্রেকারের আমার মনে হয় যে নিয়মিত প্র্যাকটিসটা খুব, কারণ কালকে আমার কোনো এত বড় ধরনের টুর্নামেন্টে এত বাজে পেনাল্টি কিক আমি কখনো দেখিনি। মানে এটা কি গোলকিপার অনেক ভালো ঠেকিয়েছেন? বাড়ি তো মেরেছে বলতে 3টা না 4টা, এবং বাড়ির বাইরেও তো 2-3টা। সো এটা তো গোলকিপারের চেয়ে, এবং অনেক সময় দেখা গেছে গোলকিপার অন্যদিকে যা, আমার খুব মানে মজা লাগে যখন একটা প্লেয়ার অন্য দিক দিয়ে মারলো, হয় বাইরে গেল বা বাড়ি লাগলো, গোলকিপার কিন্তু অন্যদিকে লাফ দিয়েছে, তারপরে সে লাফায় কেন? সেই পরের ম্যাচটা আসতে পারি। হ্যাঁ, আমরা পরের ম্যাচে যদি যাই, এটা মানে হেভিওয়েট ম্যাচ যদি বলি আমরা আর কি, বাট ভালো ম্যাচ হওয়ার কথা। তো এইখানে মেইন হবে যে ডেমবেলে ফর্মে চলে আসছে, এমবাপে তো ছিলই, এবং ফ্রন্ট থ্রিকে অলিসে সহ কিভাবে সামাল দিবে, এটা হচ্ছে তাদের মাথা ঘামাতে হবে বেশি। এবং আমি মনে করি যে তাদের লাস্ট পারফরমেন্স ভালো ছিল। সুইডেনের
খুব বেশি ভালো বলবো না, জাপানের সাথে 1-1 ড্র, বাট ইসাক এদের ও হচ্ছে ডেঞ্জার ওদের। আমার কাছে মনে হয় যে ওকে কিভাবে ডিল করবে এটা হবে যে ফ্রান্সের ডিফেন্ডাররা বেশ ভালো আমি মনে করি, এবং ওদের দুইটা ওভারল্যাপিং উইং ব্যাকস ফ্রান্সের, এরা বাড়তি একটা জায়গা, এবং মিডফিল্ড রোটেশন, মিডফিল্ড কন্ট্রোল, চুয়ামেনি, রাবিও, ওরা যে ইয়েটা করে। তো এই ম্যাচটা আমার মনে হয় যে ফ্রান্সের পক্ষে যাওয়া উচিত। স্কোর লাইন 3-1 যেটাই হোক, বাট আমরা নরওয়ের সাথে তো বলেছিলাম বেশি হবে না, 4-1 হয়ে গিয়েছে। মানে খুব একটা নিশ্চিতভাবে স্কোর এখন প্রেডিক্ট করা বেশ কঠিন হয়ে গেছে। অনেক ধন্যবাদ টিটু ভাই, কালকে নিশ্চয়ই আবারও দেখা হবে আপনার সাথে। এই পাশে ফিরে আসছি ইশরাত আপনার কাছে। মঞ্জুর, আজকে রাতেই তো টাই ব্রেকার দুইটা ম্যাচে আমরা দেখলাম। টাই ব্রেকে আসলে কোন টিমটা সবচেয়ে বেশি পারদর্শী, সবচেয়ে বেশি পারফরমেন্স দেখায়? আজকে যে ম্যাচগুলো রয়েছে, নরওয়ে, আইভরি কোস্ট, ফ্রান্স বনাম সুইডেন এবং মেক্সিকো ইকুয়েডর, প্রত্যেকটা ম্যাচে কি টাই ব্রেকারের সম্ভাবনা রয়েছে বা কোনটাতে রয়েছে? ট্রাইব্রেকারের সম্ভাবনা শুধুমাত্র ইয়া ম্যাচটাতে আছে, মেক্সিকো ইকুয়েডর আমার মতে আর কি। বাকিগুলো আসলে মানে রেগুলার টাইমে ডিসাইড হওয়ার কথা। মেক্সিকো ইকুয়েডর ম্যাচে হইতে পারে, কারণ যখন দুইটা লো ব্লক এবং দুইটা ফিজিক্যাল টিম ওইভাবে যারা হার্ড টু ব্রেক, এই টাইপের এনকাউন্টারগুলো হয়, এগুলো অনেক বেশি ইন্টেন্সিটি নিয়ে আসে। আর এই ধরনের ম্যাচগুলো মানে রেগুলার টাইমে ডিসাইড হওয়া মুশকিল হয়, অনেক সময় 0-0, 1-1, 2-2 এরকম হয়ে ওঠে। তো এই সিস্টেমটাতে আসলে তখন ট্রাইব্রেকার সিনারিও আসে। তো এক্ষেত্রে আসলে ট্রাইব্রেকারে ল্যাতিন টিমগুলা খুব ভালো করছে, মানে প্যারাগুয়েকে তো দেখলেনি, এবং ওরা ইকুয়েডরও সিমিলার, কারণ ওরা জানে ওরা যেহেতু লো ব্লক খেলে, যেসব টিম লো ব্লক খেলে ওরা আসলে মেন্টালি ট্রাইব্রেকারের প্রিপারেশন নিয়েই আসে। আর্জেন্টিনার সিচুয়েশনে যদি কেপ ভার্দে ম্যাচে ওই সিনারিও নিয়েই আসবে যে আমরা যদি গোল না করতে পারি খাবো না, ট্রাইব্রেকারে নিয়ে যাব ওইভাবে। বাট আর্জেন্টিনাকে ট্রাইব্রেকারে নিয়ে যাওয়া আরেকটা বড় ইয়া বলতে পারে না, অপরাধ বলা যায়। জার্মানি নেদারল্যান্ডস যে ধরনের ভুলগুলো করেছে, যেটা টিটু ভাই বলছিলেন যে অনেকগুলো বাইরে লেগেছে, কতগুলো বাইরে গেছে, এই অবস্থা হলো কেন? এইবারের পেনাল্টি শুট আউটগুলো আসলে গোলকিপিং মাস্টার ক্লাস হবে আমার কাছে, কারণ এখন প্রচুর পরিমাণ পেনাল্টিগুলো স্টাডি করা হচ্ছে, আগে এরকম হতো না। এখন প্রচুর ধরেন গোলকিপাররা, বিশেষ করে লাস্ট যেই মরক্কোর যে লাস্ট সেভটা, ওইটা হচ্ছে স্ট্রাইকারের মাথার ভিতরে গেম খেলে ফেলছে বনো, অর্থাৎ সে একদিকে ডস দিয়ে ওখানেই স্থির হয়ে পোস্টটা বড় করে ফেলছে এবং স্ট্রাইকারকে বাধ্য করছে ওই জায়গায় শুট নেওয়ার, যার কারণে তার মুভই করা লাগে না, সে মুভ না করে অন হ্যান্ড সেভটা করে ফেলছে। আর দেখেন, খেয়াল করবেন স্ট্রাইকাররা গোলকিপারদেরকে বিট করার জন্য গ্রাউন্ডেড শট কম নিচ্ছে, মানে গোলকিপারের নাগালে গ্রাউন্ডেড শটটা কম নিচ্ছে সেভের ভয়ে, একটু এরিয়াল, একটু পাওয়ার শটের চেষ্টা করতেছে, যাতে গোলকিপাররা আন্দাজ করতে না পারে বা সঠিক জাম্প করলেও যেন গোল হয়ে যায়। এই কারণে একটু হাইট দিয়ে পাওয়ার শট নিতে গিয়ে ম্যাক্স স্কাই আমরা রকেট একটু নাসিব ভাইয়ের কাছে যেতে চাই। নরওয়ে আইভরি কোস্টের ম্যাচটা খুবই ইম্পর্ট্যান্ট ব্রাজিলের জন্য। কোন প্রতিপক্ষ সহজ হবে? যদি নরওয়ে সামনে পড়ে, হালান্ডকে আটকানো কতটা কঠিন হবে? না, এখানে আমরা যেটা দেখলাম যে নকআউট পর্বে আসলে সব টিমই এখন মানে শক্ত প্রতিপক্ষ। প্যারাগুয়ে যদি জার্মানিকে হবে 4-4-2 লো ব্লকে খেলে আটকে দিতে পারে, সেক্ষেত্রে আইভরি কোস্ট বলেন বা নরওয়ে বলেন, দুটো দলই মানে কোনো দলই কোনোভাবে ছোট করার সুযোগ নেই। বাট হ্যাঁ, দুটো দলের প্লেয়িং স্টাইল ডিফারেন্ট। নরওয়ে খেললে হয়তো আপনি হয়তো তাদের কাছ থেকে মোর বল পজিশন দেখতে পারেন, তাদের অ্যাটাকিং থ্রেট হয়তো বেশি পেতে পারেন। আইভরি কোস্ট হয়তো ইন দ্যাট কেস হয়তো লো ব্লক বা মিড ব্লকে থেকে ডিফেন্সিভলি খেলে সেখান থেকে কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করবে। সো দুটা গেম হবে, ডিফারেন্ট গেম হবে, কিন্তু সহজ প্রতিপক্ষ বলে আসলে এই মোমেন্টে আর কিছু বলার নেই। আজকের ম্যাচে কাকে এগিয়ে রাখবেন? আইভরি কোস্ট নরওয়ে ম্যাচে আই থিঙ্ক নরওয়ে আগায় থাকবে। টাই ব্রেক নিয়ে একটা প্রশ্ন ছিল, বলের কি কোনো দোষ আছে যে বলটা নিচে রাখতে অসুবিধা হচ্ছে, এরকম কি কেউ ভাবছে? বলে আসলে ডিফেক্ট কোত্থেকে আসে? বল তো আসলে অনেকগুলো ট্রায়াল ফেজ শেষ করে তারপরে ফাইনাল হয়, মানে অনেক প্লেয়াররাই ট্রায়াল দেয়, নিজেদের ওপিনিয়ন, রিসার্চ, একটা বল ফাইনাল হইতে অনেক সময় লাগে। বলে আসলে দোষ থাকার কথা না। জাবুলানির ডিফেক্টটা আমরা পরে পাইছি, যেটা লং রেঞ্জে যারা রেগুলার শুটার ছিল তাদের জন্য জাবুলানি খারাপ ছিল, যারা রেগুলার শুটার না তাদের জন্য ভালো হয়েছিল। বাট এই বলটার জন্য স্কোরাররা গোল পাচ্ছে, যারা রেগুলার স্কোরার তারা সবাই গোল পাচ্ছে, দ্যাট মিনস বল ঠিক আছে। আর ব্রাজিল নরওয়ের যে একটা ইকুয়েশন আছে, এটাতে আমি একটু কিছু অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই গেমটাতে কেউ কন্ট্রোল করতে পারবে না, মানে কারো কন্ট্রোলে ম্যাচ থাকবে না। নরওয়ের মিডফিল্ডও ব্রাজিলের মিডফিল্ড কন্ট্রোল করবে না, নরওয়ে বেসিক্যালি সেকেন্ড বল কন্ট্রোল করবে, মানে লুজ বল কালেক্ট করে হিট করার চেষ্টা করবে। এবং এই ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের উইকনেসই এটা,
লুজ বল কালেক্ট করা। আর নরওয়ে লুজ বল কালেক্ট করার জন্য ফ্রন্টে স্ট্রাইকার থাকে দুইটা, একজনকে উইংয়ে খেলায়, যদিও সরলতকে উইংয়ে খেলায়। হল্যান্ড আছে, সরলত হোল্ড করে, হল্যান্ড কালেক্ট করে, আর হল্যান্ড স্পিডি। তো এই জায়গাটাতে হচ্ছে ব্রাজিলকে অনেক বেশি পুশ করতে হবে, ফিজিক্যাল ব্যাটেলটা ইন্টেন্স হবে। আর মানে ব্রাজিলের একমাত্র আশা ভরসার জায়গা হবে শুধুমাত্র অ্যানচেলত্তি। কিন্তু মেক্সিকো ইকুয়েডরের কথা একটু অ্যাড করতে চাই। এই ম্যাচটা খুব হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে। এই ম্যাচটা নিয়ে আপনি বলছিলেন, বিরতির মধ্যে আমরা কথা বলছিলাম যে একটা টাই ব্রেকের সুযোগ থাকতে পারে। কোন দলটা এগিয়ে থাকবে এই ব্যাপারে? ইকুয়েডর, এবং কারণ ম্যাচটা কেমন হতে যাচ্ছে? ল্যাতিনরা অভ্যস্ত, এই নার্ভি মোমেন্ট ম্যানেজমেন্টে ওরা অভ্যস্ত। মানে ওরা আসলে মানে মানসিকভাবে ফুটবলে মানসিকভাবে এগিয়ে থাকা আছে না, এই যে। কিন্তু মেক্সিকো আনব্রেকেবল টিম, মানে এখন যেহেতু হোম গ্রাউন্ডের অ্যাডভান্টেজ আছে, সো আপনি মেক্সিকোকেও ইয়া করতে পারতেছেন না। এমনি ট্রাইবেকারের সময় মানে ওই যে টসটা হয় না, এখানে গোলকিপিং পোস্ট চুজ করে যে পিছনে যাদের সাপোর্টার বেশি থাকে, মানে হুইসেল ব্লু বা নিজেদের স্ট্রাইকারকে এনকারেজ করা, এগুলোর জন্য ট্রাইবেকার সিচুয়েশনটা হচ্ছে একদম কয়েন টসের মতো, 50-50। তো এই জায়গাটাতে মানে এই সাপোর্টার জিনিসটাও একটা ইনফ্লুয়েন্সিয়াল বিষয়। মেক্সিকো হোম টিম, সো ওই রকম একটা অ্যাডভান্টেজ আছে, বাট ইকুয়েডর এরা গেম ম্যানেজমেন্ট জানে, সো এটা নাসিফ আসলে ভাই কিছু কি অ্যাড করতে চান কিনা? মেক্সিকো ইকুয়েডর ম্যাচ যদি পেনাল্টি পর্যন্ত যায় তাহলে হ্যাঁ ডেফিনেটলি হয়তো সেক্ষেত্রে ইকুয়েডর এগিয়ে থাকতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় যে মেক্সিকো এখন পর্যন্ত যেভাবে খেলেছে, 3টা গ্রুপ পর্বের ম্যাচ কিংবা এর আগে যে ফ্রেন্ডলি ম্যাচগুলো তারা খেলেছে ওয়ার্ল্ড কাপের আগে, যেহেতু তারা হোস্ট, তারা কোনো কোয়ালিফায়ার্স খেলতে হয়নি, আমার কাছে মনে হচ্ছে যে তারা মানে খুবই ভালো করছে। আমাকে তাদের খেলা খুব ভালো লাগছে, কন্ট্রোলিং দ্য গেম, তাদের মতো করে খেলছে। এবং হোস্টের যে সাপোর্ট রয়েছে সেটাও বেশ মানে উৎফুল্লজনক তাদের জন্য। আমার কাছে মনে হচ্ছে যে ম্যাচ তারা মানে 90 মিনিটস বা এক্সট্রা টাইমের ভিতরেই তারা উইন করে ফেলতে পারে। 90 মিনিটের ভিতরে উইন করা উচিত তাদের। ইকুয়েডর কিন্তু খুব বেশি মানে কনভিন্সিং খেলছিল এরকম না, লাস্টের দিকে তারা এসে জার্মানিকে হারালো, তাই জার্মানিকে হারিয়ে তারা আসলো। বাট আদারওয়াইজ তারা কিন্তু খুব একটা কনভিন্সিং ছিল এরকম মনে হচ্ছিল না। তো আমার কাছে মনে হচ্ছে মেক্সিকো এই ম্যাচে ওভারঅল এগিয়ে থাকবে। বাট ইন দ্যাট কেস আমার কাছে মনে হয় যে মেক্সিকো যদি তাদের নর্মালি যেরকমভাবে যে প্লেয়ারগুলো তারা খেলেছিল, তাদের স্টার্টিং ইলেভেন খুব একটা চেঞ্জ নাই, বাট মিডফিল্ডে তাদের অনেকগুলো প্লেয়ার রয়েছে যারা সাবস্টিটিউট হয়ে আসতে পারে, তাদের সাবস্টিটিউটগুলো বেশ ভালো। আমরা গ্রুপ পর্বে 3টা ম্যাচে তাদেরকে দেখছি, আমার কাছে মনে হচ্ছে যে তারা ম্যাচ ডোমিনেট করবে। হাবিব ভাই, ফাইনাল কারা খেলবে? রিফাইনাল আমার মতে মানে 22-এর রিফাইনালের চান্স আছে। এদিক থেকে ধরেন আর্জেন্টিনা যদি ঝরে যায় তাহলে আমি মানে ব্রাজিল আর ইংল্যান্ড, তো ব্রাজিলের চান্স। ব্রাজিল যদি আসলে নরওয়েকে টপকায়, কনফিডেন্স আরও বিল্ড করবে, তাহলে ইংল্যান্ডকেও টপকে যাবে। ইংল্যান্ডকে টপকাইলে আসলে আর্জেন্টিনা ব্রাজিল গেমটা হয়ে যাবে 50-50। কিন্তু আর্জেন্টিনা যে আদৌ কলম্বিয়াকে বিট করে আসতে পারবে এটাও একটা ইকুয়েশন থাকে, কারণ কলম্বিয়া গেমটাকে আর্জেন্টিনাকে সারভাইভ করে আসতে হবে, বেঁচে আসতে হবে। বিশ্বকাপে মেসি ম্যাজিক দিয়ে উতরে যাওয়া যাবে না, বেঁচে আসতে হবে। বিশ্বকাপে 2-1টা ম্যাচে আপনাকে পারফরমেন্সের পাশাপাশি লাক দরকার পড়ে, আর সেই ম্যাচটা হলো এই কলম্বিয়া ম্যাচ আর্জেন্টিনার জন্য। আর ওই দিক থেকে আসলে আর্জেন্টিনা চলে গেলে ওই দিকের অনেক অপোনেন্ট রিল্যাক্সড হয়ে যাবে। কাবে ভার্দে নিয়ে খুব একটা চিন্তিত না আপনি? কাবে ভার্দে নিয়ে ফ্যানরা চিন্তিত থাকতে পারে, বাট আমি চিন্তিত না, কারণ উরুগুয়ে কাবে ভার্দেকে ব্রেক করছে, 2টা গোল দিছে। কিন্তু কাবে ভার্দে আবার উরুগুয়েকে ইকুয়ালাইজ করছে, কিন্তু আর্জেন্টিনাকে ইকুয়ালাইজ করা ইজি হবে না। হাবিব ভাইকে এর আগে আমার যখন দেখা হয়েছিল তখন শুনেছিলাম, মেবি আমার মনে পড়ছে যে তিনি আর্জেন্টিনা সাপোর্টার, কিন্তু আজকে তিনি এখানে বসে জানালেন তিনি ফ্রান্সের সাপোর্টার। না, আমি- এটা কি চেঞ্জ হয়েছে এই এটা কদিনের চেঞ্জ মধ্যে? না, এবার না। আমার আসলে 18 থেকে আমার পোস্ট বা তার আগ থেকে যদি আমার পোস্ট ফলো করে হয় তাহলে জানতে পারবেন যে আমি অ্যাকচুয়ালি ফ্রান্স ফ্যান। আমি জিদানকে দেখে আসলে জিদানকে দেখে শুনছিলাম। ফ্রান্সের সাপোর্টার হয়েছি। একটা হার্টব্রেক ছিল 2006, ওইটা আসলে ভিতরে গেঁথে গেছে। কিন্তু এরপরে আসলে ফুটবল তো ইভলভ হয়, 2009-এ রেগুলার ক্লাব ফুটবল দেখা শুরু করে, তো মেসি ম্যাজিক আসলে চোখে গেঁথে গেছে। তো দুজনেই যেহেতু জাতীয় দল ফ্রান্সের তো চেঞ্জ সাপোর্টার, করা যায় না। দুজনেই যেহেতু ফ্রান্সের সাপোর্টার, ফ্রান্স যদি কোনোভাবে বাদ হয়ে যায়, সম্ভাবনা কি আছে? সম্ভাবনা আছে। এই বিশ্বকাপে আন্ডারডগদের বিশ্বকাপ, এটা মানে আন্ডারডগদের বিশ্বকাপ। যারাই এই পর্যন্ত হাইপে, কেউ না কেউ ধরেন বাদ হলে কার সাথে যাবে, কার সাথে বাদ হতে পারে? সুইডেনের সাথে বাদ পড়তে পারে। 2020 মানে 21-এর যে ইউরো হলো সেখানে তারা সুইজারল্যান্ডের সাথে এক্সট্রা টাইমে ফ্রান্সকে গিয়ে আঘাত পেনাল্টি করতে পারে বাদ করছিল। আমার মতে স্পেন। স্পেন যদি সেই পর্যন্ত যায়, সেই পর্যন্ত যায়। পকেট স্পেস, তো স্পেন তো পকেট স্পেসের রাজা। ফ্রান্স আপনাকে কাউন্টারে ব্রেক করবে, কিন্তু স্পেন ফ্রান্সের বক্স পর্যন্ত খেলা নিয়ে যাবে। তো বক্সের ভিতরে ইকুইভ্যালেন্ট মানে গোল অপরচুনিটি আসবে যদি ফিনিশিং ভালো হয়। ফ্রান্স স্পেনের ম্যাচ হয় 5-4, 3-2, মানে ভেরি হাই ইন্টেন্সিটি ম্যাচ হয়। ফ্রান্স করে কাউন্টারে, স্পেন করে বিল্ড আপে। আর
স্পেনকে হারাইতে পারে পর্তুগাল। আজকের মতো সময় আসলে একেবারে ফুরিয়ে গেছে। স্কুইজের প্রশ্ন হ্যাঁ, আমার এবং হাতে- আগের পর্বের বিজয়ীর নাম আপনার কাছে। আমার হাতে একটা অনলাইন কুইজ রয়েছে, জানিয়ে দিতে চাই কোন দেশটি বিশ্বকাপে একাধিকবার ফাইনাল খেলেও চ্যাম্পিয়ন হতে পারেনি? অপশন এ ইংল্যান্ড, অপশন বি হাঙ্গেরি, অপশন সি ক্রোয়েশিয়া, অপশন ডি পর্তুগাল। উত্তর দেওয়ার জন্য ভিজিট করুন worldcup.channel24bd.tv। এই ঠিকানায় সঠিক উত্তরটা পাবেন চ্যানেল 24 এর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। এবং বিদায় নেওয়ার আগে গতকালকে যিনি বিজয়ী হয়েছেন তার নাম জানিয়ে দিতে চাই। বিজয়ী হয়েছেন চকরিয়া কক্সবাজার থেকে আব্দুল ওয়াহেদ। আপনাকে অভিনন্দন। চ্যানেল 24 এর পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় পুরস্কার। আজকের মতো বিদায় নিচ্ছি, কালকে নিশ্চয়ই আবারও দেখা হবে। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। ধন্যবাদ।